হ্যালো বন্ধুরা, আবার আমরা তোমাদের কাছে চলে এসেছি আরেকটা নোটিফিকেশন নিয়ে। কালকে আমরা এফসিআই নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো ডিআরডিও নোটিফিকেশন নিয়ে। ডিআরডিওর ফুল ফর্ম হয়তো নিশ্চয়ই তোমাদের সবার জানা আছে, তবু আমি একবার বলে দিচ্ছি। ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, হুইচ কামস আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তোমাদের নিশ্চয়ই জানা আছে যে ডিআরডিও ইজ রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্টেট অফ আর্ট ব্যাটেলফিল্ড সিস্টেম। বিভিন্ন রকমের, যেমনি ব্রাহ্মোস মিসাইল সিস্টেম ডিআরডিও ডেভেলপ করেছে উইথ দ্য হেল্প অফ দ্য রাশিয়া। তো সেই রকমই ব্রাহ্মোস মিসাইল আর্মি, নেভি, এয়ারফোর্স সবাই ইউজ করে। ঠিক সেই রকমই অন্যান্য আর যেই সমস্ত জিনিসপত্র আছে, আই মিন দ্য স্টেট অফ দ্য আর্ট ব্যাটেলফিল্ড, যে সমস্ত সিস্টেমস আছে সেই সমস্ত সিস্টেমগুলো ডিআরডিও ডেভেলপ করে। তো সো ইটস অ্যান প্রিমিয়াম অর্গানাইজেশনস আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এরা রিক্রুট করবে। টোটাল রিক্রুটমেন্ট নাম্বার হচ্ছে 1901। 1901টা ভ্যাকেন্সিস আছে। কি কি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, তার কোড নাম্বার হচ্ছে STA-B, অথবা টেকনিশিয়ান এ বা টেক এ। তো এইগুলো রিক্রুটমেন্ট করতে পারবে তুমি এই দুটো পোস্টের আন্ডারে। তো কবে থেকে তোমাদের শুরু হবে অ্যাপ্লিকেশন? তোমাদের অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে 3 সেপ্টেম্বর 2022, 10টার সময় থেকে শুরু হয়ে গেছে। শেষ হয়ে যাবে হচ্ছে 23 সেপ্টেম্বর 2022, 5টার সময় শেষ হয়ে যাবে। তো তোমাদের হাতে 21 দিন সময় আছে, তোমরা 21 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করে দাও। তোমাদের কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে? অ্যাপ্লিকেশন করতে হবে হচ্ছে www.drdo.gov.in। ওইখানে রিক্রুটমেন্টের যে সাইট আছে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এবার জেনে নেওয়া যাক যে যারা চাকরি পাবে তাদের কত স্যালারি অথবা কত পে স্কেল হবে। পে স্কেল হবে হচ্ছে তোমাদের পে ম্যাট্রিক্স লেভেল 6-এর আন্ডারে আসবে। তোমাদের পে হবে হচ্ছে 35,400 থেকে শুরু হবে এবং ম্যাক্সিমাম পেমেন্ট হবে হচ্ছে 1,12,400 রুপিস অ্যাজ পার দ্য 7th পে কমিশন। সেই হিসাবে তোমরা পাবে চাকরি। এবং এটা হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টদের জন্য এই টাকাটা তোমরা পাবে। টেকনিশিয়ানদের জন্য আলাদা মায়না, সেটা আমি পরে বলছি। তো এবার এলিজিবিলিটিটা কীরকম হবে? এলিজিবিলিটি মানে হচ্ছে বয়সের এলিজিবিলিটিটা তোমাদের কী হবে? বয়সের এলিজিবিলিটি হবে হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি বিটুইন 18 to 28 ইয়ার্স। তার মানে হচ্ছে 18 থেকে 28 বছরের মধ্যে থাকতে হবে। সব থেকে কম বয়স 18 বছর হতে হবে এবং সব থেকে বেশি বয়স 18 বছর হতে হবে। এই 28 বছরটা শুধুমাত্র হচ্ছে ইউআর মিনস হচ্ছে জেনারেল যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য। SC, ST, OBC এবং PWD, যার মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অথবা এক্স সার্ভিসম্যান, তারাদের জন্য বয়সের যেরকম ছাড় দেওয়া হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে সেই রকম তোমরা ছাড় পাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবার হচ্ছে ডেসক্রিপশনস অফ দ্য ভ্যাকেন্সিজ ফর দ্য সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি, মানে হচ্ছে কোন কোন পোস্টে কত কত ভ্যাকেন্সিজ আছে সেইগুলোকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। প্রথম পোস্টটা দেখে নেওয়া যাক। প্রথম পোস্টটা হচ্ছে পোস্ট কোড 0101 এগ্রিকালচারের ওপরে। তো তোমাদের ডিগ্রি থাকতে হবে হচ্ছে BSc ডিগ্রি ইন এগ্রিকালচার অথবা এগ্রিকালচারাল সায়েন্স ফ্রম দ্য রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তার মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের BSc ডিগ্রি এগ্রিকালচারে থাকতে হবে অথবা এগ্রিকালচার সায়েন্সে থাকতে হবে। টোটাল পোস্ট হচ্ছে 10টা পোস্ট টোটাল হবে। ESW মানে হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য কোনো পোস্ট নেই। তো ইকোনমিক্যালি উইকার সেকশনের যারা ছেলেরা অথবা মেয়েরা আছো তারা UR পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যাতে 6টা পোস্ট আছে। আর SC, ST, OBC যাদের আছে তারা তো SC, ST এবং OBCর আন্ডারেই অ্যাপ্লিকেশন করবে। সেকেন্ড পোস্ট হচ্ছে পোস্ট কোড 0102। এটা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমাদের লাগবে হচ্ছে ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রেকগনাইজড বাই AICTE। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো তাদের নিশ্চয়ই জানা আছে AICTE কি। AICTE হচ্ছে একটা গভর্নমেন্টের অর্গানাইজেশন যার আন্ডারে সমস্ত আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আসে, যাতে এই অর্গানাইজেশনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই অর্গানাইজেশনটা যাকে রেকগনাইজেশন দেয়। তো এইখানে কটা পোস্ট আছে? এখানে টোটাল পোস্ট আছে হচ্ছে 15টা পোস্ট আছে। এইখানে SCর পোস্ট আছে হচ্ছে 6টা, কিন্তু STর একটাও পোস্ট নেই। তো STর ছেলেরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যদি অ্যাপ্লাই করতে হয় STর ছেলেদের তাহলে তোমাকে UR হিসাবে অ্যাপ্লাই করতে হবে। OBC আর EWS এর জন্য তো আলাদা আলাদা পোস্ট আছে। এবার STর ছেলেরা EWS হিসাবে অ্যাপ্লাই করতে পারবে কিনা সেটা এখানে বলে দেওয়া নেই। তারপরের পোস্ট কোড হচ্ছে 0103। এটা হচ্ছে বোটানির জন্য BSc ডিগ্রি থাকতে হবে হচ্ছে বোটানিতে, রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যে কোনো ইনস্টিটিউট যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকগনাইজ করে সেইখান থেকে তোমার BSc ডিগ্রি থাকতে হবে। এইখানে টোটাল সিট হচ্ছে 3টে, SC সিট একটা,
এবং জেনারেলের সিট হচ্ছে 2টো, বাকিদের কোনো সিট নেই। তার মানে এসটি, ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য কোনো রকম সিট নেই। তারপরের পোস্ট কোড হচ্ছে 0104, এটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তার জন্য তোমাকে থাকতে হবে ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার যেটা যেই ইনস্টিটিউটটা থেকে করবে সেটা এআইসিটি অ্যাপ্রুভড হতে হবে। এখানে টোটাল সিট হচ্ছে 35, সব কটাতেই সিট আছে। এবার হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে হচ্ছে বিএসসি ডিগ্রি ইন কেমিস্ট্রি অথবা কেমিক্যাল সায়েন্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, তো 58টা হচ্ছে টোটাল সিট আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য টোটাল সিট আছে হচ্ছে 25টা। আচ্ছা, এবার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। তারপরে হচ্ছে পোস্ট কোড হচ্ছে 0107, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সের জন্য কী কী থাকতে হবে? বিএসসি ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অর অ্যালাইড সাবজেক্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অর ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার টেকনোলজি অথবা কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি রেকগনাইজ বাই এআইসিটি। তাহলে তোমার বিএসসি ডিগ্রি কম্পিউটার সায়েন্সে থাকলেও হবে। তারপরে তোমার যদি ডিপ্লোমাও থাকে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, এআইসিটি অ্যাপ্রুভড কোনো কলেজ থেকে, তাহলে তুমি এই পোস্টের জন্য এলিজেবল। এখানে টোটাল সিট হচ্ছে 167। তারপরেরটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এতে ডিপ্লোমা থাকতে হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের রেকগনাইজ বাই এআইসিটি, টোটাল সিট হচ্ছে 17, এইখানে এসটিতে কোনো সিট নেই। তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ডিপ্লোমা থাকতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল সিট হচ্ছে 68। ইলেকট্রনিক্স অ্যান্ড দ্য ইনস্ট্রুমেন্টেশন, টোটাল সিট হচ্ছে 31। পোস্ট কোডগুলো তোমরা দেখে নিও। ইলেকট্রনিক্স অর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, যে কোনো ডিগ্রি থাকলেই হবে। যার শুধুমাত্র ইলেকট্রনিক্স ডিগ্রি আছে অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ডিগ্রি আছে অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের ডিগ্রি আছে, তারা সবাই এই পোস্টের জন্য এলিজেবল। তার টোটাল ছেলে মেয়ে নেবে হচ্ছে 192। তারপরের পোস্টটা হচ্ছে 0112, হুইচ ইজ এ পোস্ট কোড, এবং পোস্টের নাম এবং যেটা হচ্ছে নেবে হচ্ছে তোমার সাবজেক্ট বা ডিসিপ্লিনে যেটা নেবে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন। তাতে কি থাকতে হবে? বিএসসি ডিগ্রি ইন ইনস্ট্রুমেন্টেশন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, বিএসসি ডিগ্রি থাকতে হবে, অথবা ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন অর ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড দ্য কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং রেকগনাইজ বাই এআইসিটি। টোটাল পোস্ট হচ্ছে 17টা পোস্ট। তার মধ্যে এসটিতে কোনো রকম পোস্ট নেই, তার মানে 0 পোস্ট এসটিতে আছে। এবার হচ্ছে লাইব্রেরি সায়েন্স। লাইব্রেরি সায়েন্সের জন্য কি লাগবে? তোমাকে ডিগ্রি লাগবে লাইব্রেরি সায়েন্সে, রেকগনাইজ বাই ইউনিভার্সিটি অথবা টেকনিক্যাল বোর্ড আর ইনস্টিটিউট। টোটাল সিট হচ্ছে 23টা এবং এসটিতে কোনো রকম সিট নেই। তারপরে হচ্ছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের জন্য বিএসসি লাগবেই, বিএসসি লাগবে, ম্যাথামেটিক্সে বিএসসি করতেই হয়। টোটাল সিট হচ্ছে 13। এসসিতে কোনো রকম সিট নেই, দেখতেই পাচ্ছ 0, এসসিতে কোনো রকম সিট নেই। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশনস অ্যান্ড দ্য এয়ার কন্ডিশন, এই যে কোনো দুটোর মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমার ডিপ্লোমা থাকলে হবে, অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন অ্যান্ড মেনটেন্যান্সের উপরে যদি কোনো ডিগ্রি থাকে রেকগনাইজ বাই দ্য এআইসিটি, সেই ডিগ্রিটা যদি হয়, সেই কলেজটা যদি হয়, তাহলে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। টোটাল সিট হচ্ছে 294। তারপরের পোস্টটা হচ্ছে অথবা ডিসিপ্লিনটা হচ্ছে মেটালার্জি। মেটালার্জিতে তোমাকে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। টোটাল পোস্ট হচ্ছে 21। তারপর হচ্ছে মেডিকেল ল্যাব, টোটাল পোস্ট হচ্ছে 16। মেডিকেল ল্যাবের জন্য কি থাকতে হবে? বিএসসি ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রেকগনাইজ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট উইথ 1 ইয়ার রেলিভেন্ট এক্সপিরিয়েন্স। এই একটা জায়গা যেখানে তোমার এক্সপিরিয়েন্স লাগবে। তার মানে হচ্ছে মেডিকেল ল্যাবের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাকে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবেই, তাকে 1 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে রাখতেই হবে। তারপরে হচ্ছে ফটোগ্রাফি ডিসিপ্লিন। ফটোগ্রাফির ওপর কী লাগবে? বিএসসি ডিগ্রি ইন ফটোগ্রাফি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ডিপ্লোমা ইন ফটোগ্রাফি বাই এআইসিটি অ্যাপ্রুভড এনি কলেজেস। তো টোটাল সিট হচ্ছে 8টা, এসসি এসটিতে কোনো সিট নেই। ফিজিক্সে বিএসসি লাগবে, টোটাল সিট হচ্ছে 32। প্রিন্টিং টেকনোলজি, প্রিন্টিং টেকনোলজিতে বিএসসি ডিগ্রি লাগবে প্রিন্টিং টেকনোলজি অথবা ডিপ্লোমা প্রিন্টিং টেকনোলজিতে লাগবে, তাদের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল সিট হচ্ছে 5টা। এইখানে দেখা যাচ্ছে যে এসসি এবং এসটিতে কোনো রকম সিট নেই। তারপরে হচ্ছে সাইকোলজিতে হচ্ছে বিএসসি ডিগ্রি লাগবে সাইকোলজিতে, 11টা সিট আছে, এসটিদের কোনো সিট নেই। টেক্সটাইল হচ্ছে বিএসসি ডিগ্রি টেক্সটাইলে লাগবে অথবা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অথবা টেক্সটাইল কেমিস্ট্রি
ইনস্টিটিউটটা রেকগনাইজ বাই এআইসিটি, টোটাল সিট হচ্ছে 5টা, এসটিদের কোনো রকম সিট নেই। জুলজি, এসটিদের কোনো রকম সিট নেই। জুলজি হচ্ছে বিএসসি ডিগ্রি ইন জুলজি রেকগনাইজ বাই ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট ফ্রম রেকগনাইজ। জুলজি হচ্ছে বিএসসি ডিগ্রি ইন জুলজি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, সেখান থেকে তোমার ডিগ্রি থাকলেই হবে। টোটাল সিট হচ্ছে 9টা, এসটিতে কোনো সেরকম সিট নেই। এবার হচ্ছে জেনারেলে 3টে, বাকিগুলোতে 1টা 2টো 3টে। এবার হচ্ছে যে পরের সেকশনটা হচ্ছে টেকনিশিয়ান এ। টেকনিশিয়ান এ হচ্ছে নন গ্যাজেটেড পোস্ট, নন মিনিস্টেরিয়াল। নন গ্যাজেটেড পোস্ট তোমরা দেখলেই বুঝতে পারবে, নন গ্যাজেটেড পোস্ট মানে সিগনেচার করতে পারবে না, কোনো রকম ডকুমেন্টেশনের মধ্যে তোমাদের ইনভলভমেন্ট থাকবে না, অথবা তোমাকে যদি প্রমোশন নিতে হয় তাহলে তোমার ভেতর থেকে এক্সাম মানে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে উপরে উঠতে হবে, অথবা যখন ডিআরডিও আবার নোটিফিকেশান বের করবে সেই হিসাবে তোমাকে পরীক্ষা দিয়ে তোমাকে পরের ফার্দার প্রমোশনে যাবে। এই এবার হচ্ছে তোমার পি ম্যাট্রিক্স হচ্ছে তোমার 19,900 থেকে 63,200 অ্যাজ পার 7th পে কমিশন। বয়স হতে হবে 18 to 28, যেরকম ছাড় পাবে এসসি এসটি ওবিসি। এনসিএল, ওবিসির ক্ষেত্রে একটা বলে দিই, ওবিসিদের জন্য এনসিএল থাকতেই হবে। এনসিএল মানে হচ্ছে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট। এনসিএল মানে হচ্ছে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট। এটা ম্যাজিস্ট্রেটের অফিস থেকে পাবে। অ্যাটলিস্ট 1 সপ্তাহ 1 উইক হাতে সময় নিয়ে এটার জন্য অ্যাপ্লিকেশন করবে, তাহলেই তোমাকে দিয়ে দেবে। এবার হচ্ছে যে এইখানে কী কী পোস্ট আছে, এইখানে পোস্ট আছে হচ্ছে অটোমোবাইল, বুক বাইন্ডার, কার্পেন্টার, সিএনসি অপারেটর, সিওপিএ, ড্রাফটসম্যান, ডিটিপি, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স ফিটার, গ্রাইন্ডার, মেশিনিস্ট, মেকানিক, মিল রাইট মেকানিক, মোটর মেকানিক, পেইন্টার, ফটোগ্রাফার, রেফ্রিজারেশন অ্যান্ড দ্য এয়ার কন্ডিশনিং, শিট মেটাল ওয়ার্কার, টার্নার এবং ওয়েল্ডার। টোটাল সিট তোমরা দেখতে পাবে, লাস্টে এসে তোমাদের টোটাল সিট দেখাবে। তোমাদের টোটাল সিট হচ্ছে 826। এবার প্রত্যেকটা সেকশানে তোমাদের কোন ডিসিপ্লিনে কটা সিট আছে তোমরা সেটা আলাদা করে দেখে নিও। এইখানে বেসিক্যালি কী দরকার, এইখানে হচ্ছে ক্লাস, মোটামুটি প্রত্যেকটা পোস্টের জন্যই ক্লাস 10th অথবা ইকুইভ্যালেন্টের সার্টিফিকেট লাগবে। তার মানে তোমাকে ক্লাস 10-এর অথবা ইকুইভ্যালেন্ট মিনস হচ্ছে কোনো অন্য কোনো, যদি তোমাকে যদি 8-এ গিয়ে যদি অন্য কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করে অন্য কোনো রকম যদি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট থাকে তো সেইটাও অ্যাপ্লিকেবল হবে। এবার তার সাথে হচ্ছে তোমার যদি আইটিআই করা থাকে তাহলে তো খুবই ভালো হবে। আইটিআই মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট টু দ্য ডিপ্লোমা, ইটস লেসার দ্যান ডিপ্লোমা। তোমার যদি সার্টিফিকেট করা থাকে তাহলে তুমি এই সমস্ত পোস্টের জন্য এলিজেবল। এরপরে দেখে নেওয়া যাক যে তোমাদের কীরকম করে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই তোমাকে সম্পূর্ণ অনলাইন করতে হবে, সম্পূর্ণ অনলাইন পেমেন্টও তোমাকে অনলাইন করতে হবে। পেমেন্টের সিস্টেম তোমাকে যেটা বলে দেওয়া হয়েছে সেই রকম করে, যেমনি নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এর থ্রু দিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে। আচ্ছা, তোমাকে যখন ফর্ম ফিল আপ করতে হবে তখন তোমাকে কী কী করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে ক্লাস 10th অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অ্যাজ এ এজ প্রুফ জমা দিতে হবে। তারপরে হচ্ছে ফটোগ্রাফ, তোমাকে 30 দিনের পুরনো ফটোগ্রাফ হলে চলবে না, তোমাকে যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ জমা দিতে হবে। তার মধ্যে আধার, পাসপোর্ট, ভোটার আইডি, প্যান, ড্রাইভিং লাইসেন্স, স্কুল এবং কলেজ আইডি, যেই আইডি কার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট ইস্যু করেছে সেই সমস্ত আইডি কার্ডই চলবে, অন্য কোনো রকম আইডি কার্ড চলবে না। আরেকটা জিনিস হচ্ছে যে তোমাকে 100 টাকা লাগবে, টোটাল লাগবে হচ্ছে 100 টাকা। 100 টাকা লাগবে হচ্ছে জেনারেলদের জন্য, তার মানে ইউআরদের জন্য 100 টাকা লাগবে, ওবিসিদের জন্য 100 টাকা লাগবে। কিন্তু যারা এসসি আছো, এসটি আছো, এসসি এসটি, ওমেন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তারপরে এদের জন্য কোনো রকম টাকা লাগবে না। তবে ইডাব্লিউএস এর জন্য টাকা লাগবে, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য টাকা লাগবে। তো এই সমস্ত জায়গায় তোমাদের টাকা লাগবে, এদের টাকা লাগবে, বাকিদের টাকা লাগবে না। তাহলে আমরা দেখে নিই। আরেকটা জিনিস হচ্ছে যে তুমি যদি ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো রকম ভুল করে থাকো, সেটা যদি তুমি আবার ক্লেম করো যে আমি আবার ফর্ম ফিল আপ করবো, তাহলে কিন্তু তার জন্য মানে ডিআরডিও দায়ী থাকবে না, তুমি নিজেই দায়ী থাকবে। আরেকটা জিনিস করতে পারো, তুমি 2টো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। তার মানে তুমি 2টো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তোমার যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর যেই পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের পরীক্ষা আর তোমার আরেকটা পোস্টের যে অ্যাপ্লাই করেছো সেই পোস্টের পরীক্ষার টাইমিং একই হতে পারে। সাপোজ তুমি 10টার সময় একটা পোস্টের পরীক্ষা দিচ্ছ, আরেকটা পোস্টের পরীক্ষাও 10টার সময় পড়ে গেছে,
তাহলে তোমাকে যে কোনো একটা পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। তুমি যদি একই সাথে দুটো পরীক্ষা অ্যাপ্লাই করো তাহলে তুমি সাসপেক্ট হয়ে যাবে, তোমার খাতা ক্যান্সেল হয়ে যাওয়ার হয়তো যাবেই, কারণ দুটো পরীক্ষা কী করে তুমি অ্যাপ্লাই করবে। তো এটা হচ্ছে ব্যাপার। কিন্তু তুমি পোস্টে অ্যাপ্লাই করতে পারো দুটো, তুমি যদি চাও তাহলে দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, বোঝা গেল? এবার হচ্ছে এই সমস্ত জায়গাতে তোমার সিটি, সেই সমস্ত সিটিগুলো এখানে দেওয়া আছে, কোন কোন সিটিতে তোমার পরীক্ষা হবে সেইগুলো তুমি দেখে নিতে পারো। কলকাতাতে তো হবেই, কলকাতার হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে কলকাতা লেখাই আছে, কলকাতাতে হবে। তবে বেশি দূরের প্রেফারেন্স দেবে না, নিজের ঘরের কাছের প্রেফারেন্স দেবে। এবার তাহলে জেনে নেওয়া যাক যে তোমাদের কতগুলো টায়ারে পরীক্ষা হবে এবং সেইখানে কী কী রকম প্রশ্ন করা হবে সেইগুলো আমরা জেনে নিই। দুটো পোস্টের জন্যই, তার মানে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড টেকনিশিয়ান পোস্টের জন্য দুটো পরীক্ষার জন্য টায়ার 1 এবং টায়ার 2তে পরীক্ষা হবে। তো প্রথম পরীক্ষাটা আমরা আলোচনা করে নিই, যেটা হচ্ছে টায়ার 1। টায়ার 1-এর জন্য এসটিএতে কী কী প্রশ্ন করা হবে সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ এবিলিটি বা অ্যাপটিটিউড, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল সায়েন্সের ওপর প্রশ্ন করা হবে। টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে 120টা, ম্যাক্সিমাম মার্কস থাকবে হচ্ছে 120টা, ডিউরেশন থাকবে হচ্ছে 90 মিনিটের ডিউরেশন তোমাকে দেওয়া হবে। তারপরে হচ্ছে প্রভিশনাল সেকশন, হচ্ছে সিবিটি 2, মানে টায়ার 2-এর জন্য কী কী প্রশ্ন কোন জায়গা থেকে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে যে টেস্ট স্পেসিফিক টু দ্য সাবজেক্ট অফ পোস্ট কোড। তার মানে হচ্ছে তোমার এগ্রিকালচারের জন্য যারা অ্যাপ্লাই করেছো তাকে এগ্রিকালচার থেকে প্রশ্ন করা হবে, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অ্যাপ্লাই করেছো তাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্ন করা হবে, ইলেকট্রনিক্সের জন্য ইলেকট্রনিক্স, সিভিলের জন্য সিভিল, মেকানিক্যালের জন্য মেকানিক্যাল, অটোমোবাইলের জন্য অটোমোবাইল। যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো তাকে সেই পোস্টের জন্য সেই জায়গা থেকে প্রশ্ন করা হবে। নাম্বার অফ কোশ্চেন্স করা হবে হচ্ছে 100টা, ম্যাক্সিমাম মার্কস থাকবে হচ্ছে 100টা, টাইম দেওয়া হবে হচ্ছে 90 নাম্বারের টাইম দেওয়া হবে। এবং তোমার এই পরীক্ষাটা মানে প্রথম পেপারটা হচ্ছে টায়ার 1-এর জন্য তোমাকে 40% মার্কস পেতে হবে যারা ইউআর আছো আর ওবিসি আছো, এদের 40% মার্কস হচ্ছে এলিজিবল মার্কস। এটা হচ্ছে শুধুমাত্র এলিজিবিলিটির পরীক্ষা টায়ার 1টা, এটা এলিজিবিলিটি হলে তবে তোমরা টায়ার 2তে অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে যে যারা এসসি এবং এসটি আছো তাদের জন্য 35% এলিজিবিলিটি মার্কস, 35% পেলেই তোমরা টায়ার 2-এর জন্য এলিজিবল হয়ে যাবে। বোঝা গেল? এরপরে হচ্ছে যে টেকনিশিয়ান এ। এবার টেকনিশিয়ান এতেও দুবারে পরীক্ষা হবে, টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1-এ কী কী কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হবে, এইখানেও কোয়ান্টিটেটিভ এবিলিটি, অ্যাপটিটিউড, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইখানে আরেকটা জিনিস যেটা দেওয়া আছে সেকশন এ এবং সেকশন বি করে দেওয়া হয়েছে। সেকশন বিতে কী দেওয়া হবে, সেকশন বিতে স্পেসিফিক টু দ্য ট্রেড এবং ডিসিপ্লিন থেকে প্রশ্ন করা হবে। তার মানে হচ্ছে যারা ফিটারের কাজ জানো তাকে ফিটার থেকে প্রশ্ন করা হবে, যারা এসির কাজ জানো তাকে এসির থেকে প্রশ্ন করবে, যেই লেভেলে আছো তাকে সেইখান থেকে প্রশ্ন করা হবে। সেকশন এতে 40টা প্রশ্ন করা হবে, সেকশন বিতে 80টা প্রশ্ন করা হবে। টোটাল প্রশ্ন করা হবে হচ্ছে 120টা, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 120টা, ডিউরেশন হচ্ছে 90 মিনিট। এর সাথে আরেকটা এক্সট্রা পরীক্ষা হবে এদের জন্য, সেটা হচ্ছে ট্রেড টেস্ট। ট্রেড টেস্টটা কি, স্পেসিফিক টু দ্য ট্রেড, ডিসিপ্লিন টু দ্য পোস্ট কোড। তার মানে ট্রেড টেস্ট উইল বি অফ দ্য আইটিআই লেভেল ইন রিলেটেড টু দ্য ট্রেড অফ দ্য টেস্ট, প্র্যাকটিস স্কিল অফ দ্য ক্যান্ডিডেট। তার মানে প্র্যাকটিক্যাল কিছু করতে দেবে, সেই হিসাবে তোমাদের ট্রেড টেস্ট নেওয়া হবে। এখানে একটা জিনিস বলে দেওয়া আছে, দ্য ট্রেড টেস্ট মে বি অফ 1 to the 2 hours ডিউরেশন। 1 ঘন্টা থেকে 2 ঘন্টার জন্য এই পরীক্ষাটা নেওয়া হবে, প্র্যাকটিক্যাল এক্সামের মতনই হবে, তো নেওয়া হবে। তো প্রথম টায়ার 1টা তোমাকে পাস করতেই হবে, যেখানেই থাকো না কেন, যেই পোস্টের জন্যই অ্যাপ্লাই করো না কেন। যদি তোমরা এসটি এর জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলেও তোমাকে টায়ার 1 পাস করতে হবে, টেকনিশিয়ানের জন্য টায়ার 1 পাস করতে হবে, তারপরে তোমাকে টায়ার 2তে যেতে হবে। বোঝা গেল তাহলে? এবার হচ্ছে প্রভিশনাল ক্রাইটেরিয়া। তোমাকে ক্রাইটেরিয়া কী বললাম আমি তোমাকে, এইখানেও 40%, যেটা এসটিএতে 40% সেটা এইখানেও 40%। তারপরে হচ্ছে তোমাদের এইখানে কিছু জিনিসপত্র বলে দেওয়া আছে, রেজলিউশন অফ দ্য টাই কেসেস, প্রভিশন ফর দ্য পিডাব্লিউডির জন্য কী প্রভিশন। তারপরে হচ্ছে নমিনেশন ফর দ্য পোস্টিং অফ ল্যাব ইএসটি, যেটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেটা আমি বলেছিলাম তাদের জন্য কী প্রভিশন, সেইগুলো এখানে বলে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নেবে। তারপরে হচ্ছে সেকশন 5-এর মধ্যে কী বলে দেওয়া আছে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর দ্য ক্যান্ডিডেট। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন মানে হচ্ছে তুমি কোনো রকমভাবে ফোন এই সমস্ত নিয়ে যেতে পারবে না পরীক্ষার হলে, সেইগুলো তোমাকে বলে দেওয়া আছে। আরেকটা জিনিস যেটা বলে দেওয়া আছে, তোমাকে অ্যাপ্লিকেশন অনলাইনেই করতে হবে, তুমি অফলাইনে কিছু করতে পারবে না।
আর তুমি যে পিডিএফটা পাবে, আই মিন হচ্ছে তুমি যখন ফর্ম ফিল আপ করা শেষ হয়ে যাবে তারপরে তোমাকে যে পিডিএফ ফাইলটা দেওয়া হবে সেই ফাইলটা তুমি ওদের চিঠি করে পাঠাবে না। তোমরা চিঠি করে পাঠাবে না, চিঠি করে পাঠানোর কোনো রকম প্রভিশন এখানে দেওয়া নেই। বোঝা গেল? তারপরে হলো যে ব্লক লেটারে কোনো রকম সাইন করবে না। কি কি করতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি। তোমাকে অ্যাপ্লিকেশন করার সময় হচ্ছে তোমাকে ফটো দিতে হবে, তারপরে হচ্ছে তোমাকে সিগনেচার দিতে হবে, তারপরে তোমার পেমেন্ট করতে হবে, তার সাথে সাথে তোমার একটা আইডেন্টিফিকেশন জমা দিতে হবে ওদেরকে। সবই হচ্ছে ডিজিটালি জমা দিতে হবে, কোনো রকম অফলাইনে কিচ্ছু নেই। তো যেইগুলোই তোমরা জমা দেবে সেইগুলো, যে আইডেন্টিফিকেশানটা জমা দেবে সেই আইডেন্টিফিকেশানটা নিয়ে তোমরা পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে ওবিসি যারা আছো, যখন তোমাদের এই পরীক্ষা হয়ে যাবে, যারা পাশ করবে, তারপরে তোমরা এনসিএল মানে নন ক্রিমিলিয়ার, আমি অলরেডি হয়তো একবার বলে দিয়েছি যে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট নিয়ে তোমাদের যেতে হবে। নন ক্রিমিলিয়ার মানে বলে দিয়েছি, মানে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা তুমি ম্যাজিস্ট্রেটের ঘর থেকে পাবে, ম্যাজিস্ট্রেটের কাছে চলে যাবে, ম্যাজিস্ট্রেট ওখান থেকে তোমাকে ইস্যু করে দেবে, অ্যাটলিস্ট 1 সপ্তাহ হাতে সময় নিয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে তোমরা যদি কোনো রকম ভুল করো সেই ভুলগুলো তার জন্য ডিআরডিও দায়ী থাকবে না, তুমি নিজে দায়ী থাকবে। আরেকটা জিনিস হচ্ছে তুমি যে ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস ইউজ করবে অ্যাপ্লিকেশন করার সময়, সেই ফোন নাম্বার তুমি চেঞ্জ করবে না যতদিন না পর্যন্ত চাকরি পাবে, আর ইমেল অ্যাড্রেসও চেঞ্জ করবে না যতদিন না পর্যন্ত চাকরি পাবে। তোমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যদি চেঞ্জ করো সেটা উইল নট বি এন্টারটেইন বাই দ্য ডিআরডিও সেটাকে এন্টারটেইন করবে না। তুমি সেটা বুঝে তুমি সমস্ত কিছু জমা দেবে এবং সমস্ত কিছু ওইখানে দেবে। ফোন নাম্বার যদি চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করে দেবে, ইমেল অ্যাড্রেস যদি চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করে দেবে। বোঝা গেল? তাহলে তার কারণ হচ্ছে এই যে তোমাকে করার সময় আরেকটা জিনিস হচ্ছে যে নো অবজেকশন সার্টিফিকেট তোমাকে জমা দিতে হবে। যা সাপোজ ধরো চাকরি করছো কোনো জায়গাতে, সেই জায়গায় কোনো গভর্নমেন্ট চাকরি করছো, সাপোজ ধরো অন্য কোনো গভর্নমেন্টে চাকরি করছো, সাপোজ আমি যেমনি কালকে এফসিআই নিয়ে তোমাদের বলেছিলাম, তুমি যদি এফসিআই এ চাকরি করো, তারপর তুমি সেখান থেকে যদি ডিআরডিওতে আসতে চাও, তাহলে তোমাকে এদের কাছ থেকে একটা এনওসি নিয়ে আসতে হবে। এই এনওসি নিয়ে এসে তবে সেই এনওসিটা তুমি এদেরকে এসে জমা দেবে, তারপরে তোমার চাকরি হবে। না হলে তোমাকে প্রভিশনে রেখে দেবে, পার্মানেন্ট করবে না। তারপরে আরেকটা জিনিস যেটা তোমাকে বলে দিই, সেটা হচ্ছে তোমাকে যে সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে সেটা আমি তোমাকে বলে দিয়েছি, প্লেসের জন্য অ্যাপ্লাই করতে হবে সেগুলো আমি তোমাকে বলে দিয়েছি। এইখানে আরেকটা জিনিস আছে, যেটা এই কিউআর কোডটা আছে, অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য কিউআর কোড, এরকম একটা কিউআর কোড তুমি ওদের ওয়েবসাইটে গিয়ে পাবে। সেই কিউআর কোডটা যদি তুমি স্ক্যান করে নাও তাহলে এই কিউআর কোড থেকে তুমি ডাইরেক্ট ওদের ওয়েবসাইটে চলে যাবে, যেইখান থেকে অ্যাপ্লাই করতে পারবে সেইখান থেকে তুমি ডাইরেক্ট চলে যেতে পারবে। বোঝা গেল? তাহলে আজকের জন্য এতটুখানি। তোমাদের আরও যখন নোটিফিকেশান বেরোবে সেই সমস্ত নোটিফিকেশান আমরা তোমাদের আবার জানাবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট।